টিভি দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করেছে বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশ অন্তর্বর্তী বাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। দুপুর 2টার পর ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনে 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। রাজনৈতিক যুদ্ধে কেন ইডি নিজেদের ব্যবহৃত হতে দিচ্ছে তা নিয়ে সোমবার প্রশ্ন তুললেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গবৈ। কেন্দ্রের আইনজীবীকে তিনি সতর্ক করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকায় ফের উষ্মা প্রকাশ করল। রাজনৈতিক যুদ্ধে কেন ইডি নিজেদের ব্যবহৃত হতে দিচ্ছে তা নিয়ে সোমবার প্রশ্ন তুললেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গবৈ। কেন্দ্রের আইনজীবীকে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমাদের মুখ খোলাবেন না। মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া কথা বলতে বাধ্য হব। ময়সুরু নগর উন্নয়ন নিগম অর্থাৎ মুডা এর জমি দুর্নীতি মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শ্রী বি.এম. পার্বতীকে সমন পাঠিয়েছিল ইডি। কর্ণাটকের মন্ত্রী বৈরথী সুরেশকেও সমন পাঠানো হয়েছিল ওই একই মামলায়। তবে কর্ণাটক হাইকোর্ট ওই সমন খারিজ করে দেয়। পরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি গবৈ এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটি উঠতে তা খারিজ হয়ে যায়। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ ল অনুসারে সোমবারের শুনানিতে ইডির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতি গবৈ। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা ইডির আইনজীবী S.V. রাজুর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, দয়া করে আমাদের মুখ খোলাবেন না। মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া মন্তব্য করতে বাধ্য হব। দুর্ভাগ্যবশত মহারাষ্ট্রের আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। এখন আর গোটা দেশের আপনারা এই হিংসা ছড়াবেন না। রাজনৈতিক লড়াই ভোটের ময়দানে লড়তে দিন। আপনারা কেন এর জন্য ব্যবহৃত হচ্ছেন? কর্ণাটক হাইকোর্টের একক বেঞ্চ যেভাবে মামলাটি দেখেছে তাতে কোনো ভুল নেই বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সে কারণে মামলাটি খারিজ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন প্রধান বিচারপতি বেঞ্চ। শান্তন টিভি। রবিবার সন্ধ্যায় পেট্রোল ক্রয় করা নিয়ে ঝামেলা বাঁধে এনসিসি থানাধীন শালবাগান এলাকায়। পরে পেট্রোল বিক্রেতার সাথে দুই যুবকের হাতাহাতিতে রক্তাক্ত হয় এক ব্যক্তি। তারপর স্থানীয়রা দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয়। পরবর্তী সময় পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু একজন অভিযুক্তের গণধোলাইয়ে মৃত্যু হয়েছে। এ বিষয়ে এনসিসি থানার এসডিপিও জানায়, ঘটনার সূত্রপাত বাকি পেট্রোল কেনা নিয়ে। পেট্রোল বিক্রেতা বলেছিলেন পেট্রোল বাকি দেওয়া যাবে না। তারপরে এলাকায় দুই যুবকের সঙ্গে ঝামেলা বাঁধে পেট্রোল বিক্রেতার। শেষ পর্যন্ত দুই যুবক পেট্রোল বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় পেট্রোল বিক্রেতা। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যে এলাকাবাসী জড়ো হয়ে দুই যুবককে গণধোলাই দেয়। পুলিশ তাদেরও উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মাঝরাতে মৃত্যু হলো এক যুবকের। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই গণধোলাই কাণ্ডে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন হলো বামুটিয়া মণ্ডলের কোষাধ্যক্ষ। ধৃত দুজনের নাম রাজীব সাহা ও তাপস ঘোষ। সন্ধ্যাবেলায় একটা ইনসিডেন্ট হয়। দুজন লোক একটা লোকের সাথে ঝগড়া বাঁধে এবং সেই ঝগড়াকে কেন্দ্র করে ওর গায়ে ধারালো অস্ত্র দিয়ে একটা কূপ মারে, যেটাতে ও গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের কাছে খবর আসলে
আমরা পুলিশের গাড়ি দিয়ে প্রথমত যিনি ইনজুর্ড হয়েছেন ওনাকে হসপিটাল শিফট করি, জিবি হসপিটালে, এবং পরবর্তী সময় ওই দুইজনকে এলাকার কিছু লোক মিলে ওনাকে ম্যানহ্যান্ডেল করেন। সঙ্গে সঙ্গে আমরাও ওনাকে হসপিটালে শিফট করি। হসপিটালে চিকিৎসারত অবস্থায় লাস্ট নাইটে তার মধ্যে একজন মারা যায়, ওনার নাম রাকেশ দেবনাথ। তো সেই বিষয়ে আমরা দুটো মামলা, সেপারেট মামলা লিপিবদ্ধ করি এনসিসি পুলিশ স্টেশনে, এবং এই মামলার সুবাদে যারা ম্যানহ্যান্ডেল করেছেন এদের মধ্যে আমরা দুইজনকে অ্যারেস্ট করি। খোয়াইতে সাত সকালে 1 ঘন্টার ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনা। এই দুই দুর্ঘটনায় আহত 3 জন। প্রথম দুর্ঘটনাটি জব্বরটিলা এলাকায় এবং দ্বিতীয় দুর্ঘটনাটি তবলাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াই জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের জব্বরটিলা বাজার সংলগ্ন একটি স্কুলের সামনে স্কুটির ধাক্কায় আহত হয়েছে এক ছাত্রী। জানা যায়, ছাত্রী স্কুল থেকে বাড়ির দিকে যাওয়ার সময় দ্রুতগামী একটি স্কুটির ধাক্কায় আহত হয়। প্রত্যক্ষদর্শীরা খবর দেখা মাত্র অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে আহত স্কুল ছাত্রীকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। অপরদিকে সোমবার সকালে সাগর দাস তার বাড়ির পাশে এক বন্ধুর স্কুটি নিয়ে তার ব্যক্তিগত কাজের জন্য খোয়াই টাউন যাওয়ার সময় মহাদেবটিলা বাজারে TR06C1651 নম্বরের একটি পণ্যবাহী অটোর সঙ্গে সংঘর্ষে আহত হয়। বর্তমানে সেও চিকিৎসাধীন। আমার দোকান আছে ওই সামনে, ঠিক আছে। আমি দোকান থেকে আওয়াজ শুনি না দৌড়াই আছি, ঠিক আছে। দেখি স্কুটিটা একদম কাইটিয়া গাড়িটার তলায় বিক করেছে। তারপরে আমি ছেলেটা টান দিয়ে বাইর করছি। কোন জায়গা এটা? এটা মহাদেবটিলা তবলাবাড়ি রোড। যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কইতে পারেন? ছেলেটার নাম জানি কি, ছেলেটার বাবার নাম হচ্ছে লক্ষণ দাস। স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে জবরটিলা বাজারে। আমরা কল পাইছি, লগে লগে আমরা বাইরেছি, বাইরিয়া একজনের পাইছি, আমরা হসপিটালে। সোমবার গোমতী জেলার পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক পর্যালোচনা বৈঠক। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রামপত জমাতিয়া, বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক রঞ্জিত দেবনাথ সহ দপ্তরের অধিকর্তা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন পর্যালোচনা বৈঠকে। মন্ত্রী বলেন, সরকার যে সমস্ত পরিকল্পনা নিয়ে পঞ্চায়েত কাজকর্ম শুরু করেছে সে সমস্ত কাজকর্মগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে আর বাকি কি কি কাজকর্ম রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। জানি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের যে মূল মন্ত্র নিয়ে কাজ করছেন, সেটা কিন্তু গ্রামের যে সাধারণ মানুষ তাদের সার্বিক উন্নতির উপর নির্ভর করে। শুধু পরিকাঠামোগত নয়, তাদের সার্বিক মান উন্নয়ন, এটা হচ্ছে আমাদের সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। তো সেটা তাদের সার্বিক মান উন্নয়ন এবং গ্রামের পরিকাঠামোগত উন্নয়ন যে দপ্তরের উপর নির্ভর করে সেটা হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত দপ্তর। শ্রাবণ মাসটিকে হিন্দু ধর্মানুসারে শিবের মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসে ভক্তরা ভগবান শিবের পূজা করে এবং তাদের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করে। প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রম হয়নি। সোমবার সকাল থেকে আগরতলা শহরের সেন্ট্রাল রোড শিববাড়ি, লক্ষ্মীনারায়ণ মন্দির এবং বরতলা শিববাড়িতে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তরা উপবাস করে এবং শিব মন্দিরে গিয়ে জল ও দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে ও শিবের পূজা করলে জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। এদিকে ধর্মনগরের পদ্মপুর স্থিত গৌরক্ষনাথ মন্দিরে সকালবেলায় শতাধিক শিব ভক্ত ভাঁড় কাঁধে নিয়ে পবিত্র জল সংগ্রহ করতে পদযাত্রা শুরু করেন। পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে তারা যান কৃষ্ণপুর এলাকার বাউলটিলা শিব মন্দির প্রাঙ্গণে। সেখানে শিবের মাথায় জল ঢেলে ভগবান শিবের পূজা অর্চনা করেন তারা। সেখানে কাকরি নদী থেকে জল ভরে নিয়ে আসে। শ্রাবণ মাস হিন্দুদের একটি বিশেষ মাস, আর এই মাসে ভগবান শিবের পূজা করলে সকল মনোকামনা পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস। অপরদিকে আমবাসার বিভিন্ন বিদ্যালয়ে
ছাত্রছাত্রীরা একটা মিছিল করে এবং শিব সেজে কাঁধে জল নিয়ে আমবাসা দশমীঘাট থেকে ছাত্রছাত্রীরা রেল স্টেশন লাগোয়া শিব মন্দিরে যায়। মাসের জন্য আমরা সবাই খুব অপেক্ষা করে থাকি। মহাদেব ভোলে বাবার জন্ম মাস বলে কথা এবং আমাদের কোটি কোটি ভক্তরা এই মাসে শিবের জন্য উপাস করে থাকে, যাতে পরিবারের সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এই মাসে তো সব মেয়ের এই শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করে। প্রতি বছর আমরা জানি যে শ্রাবণ মাসের 4 সোমবার শিব মহাদেবকে আমরা জল অর্পণ করি। তো সেই সুবাদে আজকেও আমরা পদ্মপুর থেকে কৃষ্ণপুর বাউলটিলা শিব মন্দির পর্যন্ত একটা কাবাড়িয়া যাত্রা বের করা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা রাজধানীর লাল বাহাদুর এলাকায়। পুলিশ জানায় বাড়ির মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সোমবার সকালে পুলিশ জানতে পারে বাড়িতে একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। সে খবর পেয়ে এসে দেখেন চোরেরা থাবা বসিয়েছে। পুলিশ একটি চুরির অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বাড়ির লোকজনরা বর্তমানে কলকাতায় রয়েছেন। চুরির খবর পেয়ে সকালবেলা আত্মীয় পরিজন ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে আসেন, কিন্তু তারা এসে দেখতে পান চোরেরা শিক্ষা প্রতিষ্ঠানের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং ঠাকুর ঘরের ভেতরে সমস্ত কিছু ওলটপালট করে আছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওইদিকে জানলা ভাঙা, তারপর এইদিকে গিয়া দেখলাম ঠাকুর ঘরটা ভাঙা। তারপর আমরা শিওর হইলাম যে না চুরি হয়েছে। হ্যাঁ এরকম তো এরকম হওয়ার কথা না, আমরা এই দিকটা পুরো উলট পালট এরকম হয় না, আমরা অর্গানাইজ থাকি। তো তারপরেই জানালাম এটা রিকোয়ার্ড সলিউশনস আমরা গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট নিয়ে কাজ করি। কি গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট নিয়ে কাজ করি। বাড়ির মালিকের নাম গায়ত্রী চক্রবর্তী। খবর পেয়ে আছি আজকে তো আর এই ব্যাপার হয়েছে না, তাদের কাছ থেকে খবর পেয়ে তারপরে কি শুনছি আমার বলল যে চুরি গেছে। কোন জায়গায় এটা? বাড়িতে বাড়ির মালিক কোথায়? বাড়ির মালিক তো কলকাতা থাকে। বাড়ির মালিক গিয়ে আমার ফোন করে কি গেছে যে বাড়িতে এসে তুমি গেছিলে একদিন আমি যাইতেছি দোকানদার। উদয়পুরের শালগড়া কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা। জানা যায় এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী হাসান আলীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের আক্রমণে আহত হয় হাসান আলীর স্ত্রী ফিরোজা বেগম। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজা বেগম। ফিরোজা বেগম জানায় রবিবার সন্ধ্যায় প্রাক মুহূর্তে ওনাদের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। ঘটনার সময় হাসান আলী বাড়ি থেকে পালিয়ে যায়। তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে রাস্তায় গেলে কয়েকজন মহিলা ওনাকে রাস্তায় ফেলে বেধড়ক পরিধেয় পোশাক টেনে হিঁচড়ে খুলে নেয়। তারপর তিনি বাড়িতে গিয়ে পুনরায় পোশাক পরিধান করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের সামনে দ্বিতীয় দফায় ফের একবার ওনার বাড়িতে ভাঙচুর করা হয়। কিছু সময় বাদে দুষ্কৃতীরা হাসান আলীর ভাইয়ের বাড়িতে হামলা চালায়। দুষ্কৃতীদের আক্রমণে ওনার মাথা ফেটে যায়। দুষ্কৃতীদের মধ্যে বেশ কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। আমার মেয়ে দুটা দুজুরিতে পড়াই, তাদের দরবার তাদের বাড়িতে বাড়িতে যাইস না দুজুরিতে কইছে আর কি এই তাদের বাড়িতে পড়াতে চলে দুজুরি কইছে দুষ করছে তাই না, দুষ ছেলে মেয়ে করছে না, ছেলে মেয়ে করছে মুখের ছেলে মেয়ে লেখাপড়া করার দরকার নেই, মারা গেছে। এই কথা আমরা কানে আছে। আমরা দুটা বার 19 তারিখ আপনার বাড়ি তাহলে দুটা বার জিজ্ঞাসা করলে দুটো কইছে 3বার 4বার জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করা মানে তার বাবা জিজ্ঞেসে, আমি জিজ্ঞেসি তার বাবা জিজ্ঞেসি, তার বাবা কইছে এরকম সত্যি কথা বলবেন আমরা লোক এরকম কথা বলছি মনে কথা সোমবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩য় সদর মহকুমা সম্মেলন। এদিন সিআইটিইউ রাজ্য দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের সদর মহকুমা কমিটির সদস্যরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃত্বরা জানান সিআইটিইউর অধীন ৩৬টি সংগঠন রয়েছে। তার মধ্যে সর্ববৃহৎ সংগঠন হচ্ছে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নিয়ম রয়েছে ৩ বছর পর বিভাগীয় সম্মেলন শেষ করে রাজ্য সম্মেলন করতে হবে। ইতিমধ্যে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অঞ্চল ও শাখা সম্মেলন শেষ হয়েছে। বর্তমানে বিভাগীয় সম্মেলন চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন সদর মহকুমা কমিটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগে ত্রিপুরা রাজ্যে অনেক কাজ ছিল। বহিরাজ্য থেকে শ্রমিকরা রাজ্যে এসে কাজ করত। বর্তমানে রাজ্যের শ্রমিকরাই কাজ পাচ্ছে না।
আমাদের কাছে যে সমস্ত বিষয়গুলি আসতো, স্টাইপেন্ডের বিষয়, চিকিৎসার বিষয়, শ্মশানের বিষয়, বিয়ের বিষয়, যে সুযোগ সুবিধাগুলি আছে যার জন্য শ্রমিকরা প্রেয়ার করতেন, আমরা নির্মাণ শ্রমিক হিসেবে ভাবিনি। এই প্রকল্পের মধ্যে আপনারা অনেকে আছেন, এই প্রকল্পের মধ্যে অনেকে ছিলেন দিনমজুর, অনেকে ছিলেন পৌরকর্মী, গরিব মানুষ অনেকে প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। আমরা দলবাজি করিনি, কংগ্রেস কে করে, কে বিজেপি করে, তখন বিজেপি ছিল না, কেউ অন্য দল করে, কেউ সিপিএম করে কিনা আমরা এগুলি দেখিনি। গরিব মানুষ প্রেয়ার করেছে, আমরা ভোট থেকে পাস দিয়েছি। এখন বোর্ডের অবস্থা খুব খারাপ। 1,05,000 ছিল বোর্ডের রেজিস্ট্রি, ছিল কার্ড ছিল। ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল অব ত্রিপুরার পক্ষ থেকে সোমবার এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয় ল কলেজ থেকে ডিগ্রি অর্জন করা প্রত্যাশীদের হাতে। এদিন প্রায় ৮০ জন ছেলে মেয়েদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তারা আগামী দিন আইনজীবীদের সাথে থেকে অনুশীলন করে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। সোমবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়। তিনি আশা ব্যক্ত করেন, যারা সার্টিফিকেট অর্জন করেছে তারা আগামী দিন সঠিকভাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবে, মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য পাশে দাঁড়াবে। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্যরা। आज बार काउंसिल ऑफ त्रिपुरा का एनरोलमेंट डे है। बच्चों का जो नया अभी वकालत पास किया उनका सर्टिफिकेट्स दिया जाएगा और ये एडवोकेट्स आज से प्रैक्टिस करने के लायक होंगे। They will be eligible to practice in the state of Tripura. आज about 80 lawyers है जो वकालत पास किया है, अभी उनको सर्टिफिकेट्स दिया जाएगा। बस मेहनत करना और आगे बढ़ना, तरक्की करना। সিলডির পরাজয় ভুলে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে অনুশীলনে ব্যস্ত রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। ১৭ জন ফুটবলার দলে রয়েছে, নতুন কোনো ফুটবলার আর আসেনি। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনের সময় রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায় জানান, ক্লাবকে জানানো হয়েছে দলে 2 জন ফুটবলার প্রয়োজন। ফিল্ডে অ্যাকচুয়ালি শিল্ডের প্রথম খেলা আমরা ভালোই খেলছিলাম, কিন্তু শেষ যে অতিরিক্ত সময়ে শেষের দিকে আমরা 1 গোল খেয়েছি। তো টিমে 2-3 জন প্লেয়ার দরকার, খুবই দরকার, যেমন বিশেষ করে ডিফেন্স, মেইন ডিফেন্সে, তারপর সে একটা মিডফিল্ড, একটা ভালো স্ট্রাইকার দরকার, তাহলে আমাদের দল দাঁড়িয়ে যাবে। মঙ্গলবার নীলজ্যোতি রাখাল সিল্ডের ফাইনাল হাই ভোল্টেজে ম্যাচে সিল্ড দখলের লড়াই মুখোমুখি ময়দানে 2 ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ফরওয়ার্ড ও ব্লাডমাউথ। 4 বছর পর সিল্ডের হাত বদল হবে, এ নিয়ে এগিয়ে চলু সংঘের দখলে 4 বছর ছিল এ সিল্ড। সন্ধ্যা 6টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে শুরু হবে লড়াই, ফলে অপেক্ষা আর কয়েক ঘন্টার। সিল্ডের জন্য প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। সোমবার 2 শিবির নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা শুরু করেছে। সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাডমাউথের অনুশীলনে ছিল গোটা দল। নির্ধারিত সময়, অতিরিক্ত সময় এবং পেনাল্টি শুটের ভাবনা মাথায় নিয়ে শেষ প্র্যাকটিস সেশনে চলে প্রস্তুতি। সেমিফাইনালে যতটা ভালো খেলার প্রত্যাশা ছিল সেটা হয়নি। যে জায়গাগুলোতে জোর দেওয়া প্রয়োজন সেটাই করেছে কোচ কর্ণেন্দু দেববর্মা। শ্যামদন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে কর্ণেন্দু জানান, ২২ জুলাই মহারণ আমরা সবাই জানি, সেটা রাখাল শিল্ডের। এবছর ব্লাডমাউথ ক্লাব ফাইনালে। ব্লাডমাউথ ক্লাব বহু বছর রাখাল শিল্ড বা দ্বিমুকুট জয় করেছে এই ময়দান থেকে। এবার আবার নতুন করে তারা ফাইনালে উঠল এবং শিল্ডের জন্য তারা লড়াই করবে। তাদের প্রতিপক্ষ পেশাদার মনোভাবে গড়া ফরওয়ার্ড ক্লাব, যথেষ্ট শক্তিশালী। কর্ণেন্দু দেববর্মা আমাদের সঙ্গে রয়েছেন। তিনি শুধু এ রাজ্যের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমনটা না, কোচিংয়েও তিনি এ রাজ্যের বড় বড় যে ক্লাবগুলো রয়েছে, সেটা এগিয়ে চলো সংঘই হোক, 9 বুলেটস ক্লাবই হোক, দীর্ঘদিন ধরে তিনি মাঠের সঙ্গে জড়িত। এবং স্কুল ইন্ডিয়াতে তিনি ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন, দাপটের সঙ্গে খেলেছেন এখানে, সন্তোষ ট্রফি থেকে শুরু করে রাজ্য দলের হয়ে সমস্ত বড় জাতীয় আসরে প্রতিনিধিত্ব করেছেন এবং এখন কোচিংয়ে রয়েছেন।
যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি সেই কোচিং করছেন। এবার ব্লাডমাউথ ক্লাব একটা বড় দল তিনি দায়িত্ব নিয়েছেন। কর্ণেন্দু, কালকের ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ ফরওয়ার্ড, শক্তিশালী দল, সবাই জানে ব্লাডমাউথও যথেষ্ট শক্তিশালী। তো আসল ভাবনাটা, আসল লড়াইটা হবে স্নায়ুর যুদ্ধ। সেক্ষেত্রে ব্লাডমাউথ ক্লাবের কী পরিকল্পনা? আমরা তো ঠিক আছে, আমরা মোটামুটি প্র্যাকটিস তো সেরে নেব আজকে, আর প্ল্যানিংও আমরা হয়তো মিটিংয়ের সন্ধ্যার সময় আমাদের মিটিং আছে, ওই সময় আমরা প্ল্যানিংটা করি। মাঠে শুধু প্লেয়ারদের একটু ফিটনেসের জন্য এক্সারসাইজ করি। আর ক্লাব যথেষ্ট মানে আমাকে বা ক্লাব অফিসিয়ালদের প্লেয়ার আগের থেকেই জোগাড় করে বহুত দিন আগের থেকে প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এরপরে ক্লাবের থেকে তো সেক্রেটারি স্যার বলুক, যারাই যতটুকু সম্ভব টিম গুছানোর জন্য ভালো প্লেয়ারই এনে দিয়েছে। কিন্তু যেহেতু গত সেমিফাইনালে আমাদের কিছু প্লেয়ার ইনজুর্ড আছে, কিছু প্লেয়ার অফ হয়ে গেছে, যেটা আমার খুব দরকার ছিল ফাইনাল ম্যাচে। তো সেই দিক দিয়ে আমরা একটু মানে চিন্তাতে আছি। তবে এটা আমরা কিভাবে ওই মানে প্লেসটা কোন প্লেয়ারকে দিলে তার জায়গাটা মানে ফিল আপ হবে, এগুলো আমরা চিন্তা করে নিয়ে মাঠে নামবো ফাইনালে। পেশাদার ভাবনা করা ফরওয়ার্ড ক্লাব এবার তাদের বেস ক্যাম্প গড়েছে মোহনপুরের তুলাবাগানের সিনথেটিক মাঠে। সিল্ডের ফাইনালের আগে সোমবার সেখানে হয় তাদের প্রস্তুতি। সহকারী কোচ সুভাষ বোস জানায়, সেমিফাইনালে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা হয়। মাঝমাঠে একটা বড় জায়গা জুড়ে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা ফাইনালে যাতে না হয় সেদিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। সিলটিবার কোন ক্লাবের হাতে উঠবে, এতে সাক্ষী থাকতে হলে মঙ্গলবার রাজ্যের ফুটবল প্রেমীদের উমাকান্ত মিনি স্টেডিয়ামে হাজির হতে হবে। এই ম্যাচ নিয়ে শান্তন টিভির স্পোর্টস এডিটর সূর্য চক্রবর্তী বিশ্লেষণে জানান, উমাকান্ত মিনি স্টেডিয়ামের এই মাঠে 22 জুলাই একটা মহারণ, আর এই মহারণে মুখোমুখি ব্লাডমাউথ ক্লাব এবং ফরওয়ার্ড ক্লাব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উমাকান্ত মিনি স্টেডিয়ামের একেবারে সেন্টার সার্কেলের সেন্টার যে পয়েন্ট, যেখান থেকে কিক অফ হয়, এই জায়গাতে। আমরা যেটা এই মাঠে দেখেছি, একসময় দাপটের সঙ্গে সমস্ত বড় ক্লাব লড়াই করেছে এবং সেই ধারা এখনও বজায় আছে। মাঝে কয়েকটা বছর একটু ডাউন ছিল, কিন্তু এখন আবার নতুনভাবে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে ফুটবলকে কেন্দ্র করে। এই মাঠ সংস্কারের পরে একটা নতুন আদল তৈরি হয়েছে। সিনথেটিক টার্ফ এর মধ্যে রয়েছে, রাতে খেলার জন্য আলোর ব্যবস্থা রয়েছে। এই বিষয়গুলি যুক্ত হওয়ার সাথে সাথে একটা আগ্রহ তৈরি হয়েছে এই রাজ্যের ফুটবল প্রেমীদের এবং অবশ্যই আগরতলার ময়দানের ফুটবল প্রেমীদের। সিনথেটিক টার্ফে অনেকেই প্রশ্ন তোলেন যে এখানে খেলা, এটা হলে এটার মধ্যে এখন চলে না, এই অনেক বাধা বিঘ্ন রয়েছে। কিন্তু যে রাজ্যে যে রাজ্যগুলোতে প্রচুর বৃষ্টি হয় সেখানে ঘাসের মাঠ সবগুলো রাখা কঠিন। হ্যাঁ, ঘাসের মাঠ হলে তো খুবই ভালো, ন্যাচারাল মাঠে ফুটবল সারা বিশ্বেই হয়। কিন্তু সিনথেটিক মাঠে যদি না করানো যায়, যে পরিমাণ খেলা এই মাঠটার উপর হয়, সেই সি ডিভিশন থেকে, স্কুল টুর্নামেন্ট থেকে, মহিলাদের টুর্নামেন্ট থেকে, বি ডিভিশন, এ ডিভিশন, রাখাল শিল্ড, এতগুলো খেলা ঘাসের মাঠে শুধু একটা মাঠকে বেস করে সম্ভব হয় না। এটা এই মাঠে বহু ম্যাচ আমরা দেখেছি, একটা সময় মাঠ আর টানতে পারে না, কিন্তু সিনথেটিক হওয়াতে সেই সুবিধাটা রয়েছে এবং একটা ভালো ফুটবল মানিয়ে নিয়ে খেলোয়াড়রা এখানে খেলতে পারেন। তো যেহেতু মাঠ তৈরি আছে এবং মাঠটা খুব ভালো কন্ডিশনে আছে, তো এই মাঠে যারা ফরওয়ার্ড এবং ব্লাডমাউথের মধ্যে যারাই ভালো খেলবে, যারাই নিজেদের শক্তির জাহির করতে পারবে, তাদের হাতেই শিল্ড উঠবে। শিল্ডের লাস্ট 4 বছরের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু একটা ঘরেই ছিল। এ রাজ্যের ময়দানের একটা বড় দল, ঐতিহ্যবাহী দল মেলার মাঠের এগিয়ে চলা সংঘের হাতে, তারা গত 4 বছর ধরে শিল্ড নিজেদের হাতে রেখেছিল। 3 বছর ধরে তারা লিগেও চ্যাম্পিয়ন ছিল। ফলে এবার নতুনভাবে
নতুন একটা দল শিল্ডের খেতাব দখল করবে। এটা কিন্তু একটা বাড়তি পাওনা এ রাজ্যের ফুটবল প্রেমীদের, এ রাজ্যের যারা ক্লাব রয়েছেন তাদের কাছে একটা উৎসাহ। কারণ এবছর মানে 4 বছর পর ব্লাডমাউথ নয়তো ফরওয়ার্ড ক্লাব যে কেউ মানে এই দুটো দলের মধ্যে একটা দল চ্যাম্পিয়ন হবে। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতা যার ঐতিহ্য।